গত সপ্তাহ থেকে আমাদের কাছে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট ছিল যে এরা যে নির্বাচনী কার্যবিধি লাগু হয়ে যাওয়ার পর এক্স্যাক্টলি ভোটারদের যারা ডিলিটেড অথচ যোগ্য তাদের কি হবে। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে গত সপ্তাহে যে মোথাবাড়ি কাণ্ডে যে চরম উদ্বিগ্নকর পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে উদ্বিগ্ন ছিল সুপ্রিম কোর্টও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যত এনআইএ তদন্তের নির্দেশ দেয়, এনআইএ কে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজিকে চরম ভৎসনা করা হয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে এই মামলার শুনানি সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যে যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, একদিকে মোথাবাড়ি কাণ্ড, অন্যদিকে এসআইআর এর ডিলিটেড ভোটার বা এই এসআইআর সংক্রান্ত মামলা। মোথাবাড়ি কাণ্ডে দিয়ে যদি শুরু করি তাহলে আমি বলবো মোথাবাড়ি কাণ্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং এনআইএ তদন্তভার গ্রহণ করবে এবং যে 3টি মামলা এই বিচার বিভাগীয় যারা বিচারক রয়েছে, বিচারপতি রয়েছে, তাদের যে হেনস্থা করার জন্য করা হচ্ছে সেইটা এবং আরো 9টি অবস্ট্রাকশনের মামলা, মোট 12টি মামলায় পুলিশ কোনো ভূমিকায় থাকবে না এবং গোটা প্রক্রিয়াটির তদন্ত করবে শুধুমাত্র এনআইএ। কার্যত সুপ্রিম কোর্টের এইরকম হুঁশিয়ারি এবং নির্দেশ। এবং ইতিমধ্যে আমি বলে রাখতে চাইবো যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে ডিজি, আইজি, এনআইএ একটা 25 পাতার একটা গোপন রিপোর্ট দেয়। সেই রিপোর্টে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে 24 জন অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, 432 জন সিডিআর বিশ্লেষণের জন্য তলব করা হয়েছে, অর্থাৎ কেস ডায়েরি বিশ্লেষণের জন্য তাদেরকে তলব করা হয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু রাডারে রয়েছে এনআইএর। এবং এই জায়গায় দাঁড়িয়ে সম্পূর্ণ মামলা হ্যান্ড ওভার করতে বলা হলো। স্থানীয় পুলিশ বা রাজ্য পুলিশ কোনো ভূমিকা থাকবে না এক্ষেত্রে, সম্পূর্ণ মামলা বা তদন্তভার গ্রহণ করবে এই এনআইএ এবং এনআইএ চাইলে কোনো প্রয়োজনীয় কোনো এফআইআর নতুন করে রুজু করতে পারে। এক্ষেত্রে কমিশনের আমি যদি বলি সেক্ষেত্রে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু তিনি কিন্তু একটা সুপ্রিম কোর্ট একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছিলেন যে এনআইএ যে অপরাধমুক্ত যে তালিকা, সেই তালিকার এফআইআর অনুযায়ী যেটা রাজ্য পুলিশের এফআইআর করা আছে সেক্ষেত্রে এনআইএর অপরাধমুক্ত তালিকা তেমন কিছু নেই। সেক্ষেত্রে পাল্টা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জয় মাল্য বাগচি প্রশ্ন করে যে দাঙ্গাও কি তাহলে তালিকাভুক্ত অপরাধ নয়? সেক্ষেত্রে রীতিমতো এই বিষয়টাকে দাঙ্গার চোখে দেখছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এ রাজ্যে অন্তত প্রশাসনিক রাজ্যে যদি প্রশাসন ব্যর্থ হয় কোনো গুরুত্বপূর্ণ অ্যাকশন নিতে, সেক্ষেত্রে আমরা জানি কি করতে হয়। তাহলে সেক্ষেত্রে কিসের হুঁশিয়ারি এটা রীতিমতো ভয়ঙ্কর হুঁশিয়ারি বলে মনে করছে বিশ্লেষক মহল। এবং অন্যদিক থেকে যদি দেখি তাহলে সুপ্রিম কোর্ট রীতিমতো ডিজি এবং সিপিকে উপস্থিত থাকতে বলেছিলেন এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মুখ্য সচিবকে এবং ডিজিকে প্রশ্ন করা হয় যে কেন এই ঘটনায় রীতিমতো অ্যাকশন নিতে দেরি হলো। 3:30 থেকে একেবারে টাইম বিশ্লেষণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা বলছেন যে একদিকে সুপ্রিম কোর্টে যে টাইমটা একেবারে 3:30 সময় অবস্ট্রাকশন শুরু হয়, 11:30 সময় গিয়ে পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু কেন এতক্ষণ সময় লাগলো, কেন কোনো অ্যাকশনের আগে নিল না? এক্ষেত্রে আমি বলে রাখতে চাইবো এনআইএ কিন্তু পরিষ্কারভাবে তদন্ত শুরু করার পর রীতিমতো এডিএম থেকে শুরু করে ডিএম, বিডিও সবাইকে তাদের সঙ্গে কথা বলেছে। এক্ষেত্রে এডিএম কে কিন্তু শোকজ করেছে মালদা ডিএম। সেক্ষেত্রে ডিএম এবং এসপির কি ভূমিকা, কি বলছেন তারা, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে রিপোর্ট পেশ হয়েছে। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো কেন ব্যবস্থা নেয়নি সেই প্রশ্নই কিন্তু করা হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেক্ষেত্রে কার্যত ক্ষমা চেয়েছে মুখ্য সচিব এবং সেক্ষেত্রে মুখ্য সচিবের বক্তব্য যে আমাদের একা গাফিলতি ছিল বা আমাকে ভুল হয়ে গিয়েছে, এক্ষেত্রে আমরা একেবারে চরম স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছি ফার্দার স্টেটে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো তদন্ত করতে পারবে না আর এইরকম নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এবং এক্ষেত্রে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের অবজারভেশন, প্রধান বিচারপতির বেঞ্চের অবজারভেশন যে এইটা কোনো আবেগতাড়িত ঘটনা নয়। গত এপ্রিলের শুরুতেই এই যে ঘটনা গত সপ্তাহে ঘটেছে, যে প্রধান বিচারপতিদের যে উপর যে হামলা বা বিচারপতিদের আটকে রাখার ঘটনা, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই উদ্বিগ্ন হয়ে ওঠে এবং পরিষ্কার করে প্রশ্ন করা হয়েছিল যে এ রাজ্যে সব থেকে পোলারাইজড রাজ্য, এক্ষেত্রে সবকিছুতে রাজনীতি খোঁজা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশেও রাজনীতি। এবং সুপ্রিম কোর্টের এইরকম উদ্বিগ্ন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশন যে এই ঘটনা কোনোভাবেই আবেগতাড়িত ঘটনা নয়, এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের ফলে কিন্তু কার্যত বিপদে পড়তে পারে রাজ্যের একাধিক রীতিমতো প্রশাসনিক কর্তা, সেটাও কিন্তু মনে করা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কপিল সিব্বল গতকালই বলেছিল বা এর আগের শুনানিতেই বলেছিল যে এক্ষেত্রে এইভাবে দাগিয়ে দেবেন না রাজ্যকে। এবং সেই জায়গায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কিন্তু এইবার যেটা পরিষ্কার করে দিল যে এনআইএ তদন্ত করবে এবং এনআইএ কিন্তু সেই রিপোর্ট রীতিমতো সুপ্রিম কোর্টকে পাঠাতে থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট আরও বলে দিয়েছে যে কোনোভাবে যদি কোনো ফার্দার কিছু পেয়ে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়াই এফআইআর করতে পারবে এনআইএ। সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু অন্তত নির্বাচনের আগে অন্তত বাড়তি সমস্যা যোগাবে তৃণমূলকে বা শাসক দলকে, সেটা বলাই বাহুল্য। অন্যদিকে
এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলাতেও কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে রইল অন্তত রাজ্য এবং রাজ্যের ডিলিটেড ভোটার যারা। শুরুতেই বলে রাখতে চাইবো যে ইতিমধ্যে যে সুপ্রিম কোর্টকে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছে যে 12:04 অবধি 59,15,000 নিষ্পত্তি হয়েছে, আরো 2 ঘন্টায় সম্পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে আজ রাতেই সম্পূর্ণ ভোটার তালিকার যে কাজ সেটা শেষ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজ অর্থাৎ 6 এপ্রিল 23 এপ্রিলে যে ভোট হবে, সেই 23 এপ্রিল ভোট হওয়ার শেষ ডেট নমিনেশনের, কিন্তু নিয়ম বলছে যে নমিনেশন দেওয়ার দিনই বা নমিনেশন দেওয়ার শেষ তারিখ আজ, অর্থাৎ নমিনেশন দেওয়ার শেষ তারিখ হলে সেক্ষেত্রে আজই কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে ভোটার তালিকা ফ্রিজ হওয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টও কিন্তু এখন অবধি ভোটার তালিকা ফ্রিজের কোনো কথা বলেনি। তার একটা বেসিক কারণ, ইতিমধ্যে ট্রাইব্যুনাল সংক্রান্ত যে প্রশ্ন উঠেছিল, আমি এর আগেও বলেছিলাম যে ট্রাইব্যুনাল নিয়ে কি বলছে সুপ্রিম কোর্ট বা ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কি। যেক্ষেত্রে ডিলিটেড যারা ভোটার তারা এখনো জানেই না ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপ্লাই করবে, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বহু জেলায় বহু এসডিও অফিস ডিএম অফিসে একেবারে লাইন, চূড়ান্ত লাইন। এক্ষেত্রে এই চূড়ান্ত লাইনে মানুষ তাদেরকে রসিদ দেওয়া হচ্ছে না, এইরকম অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে বা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে যে মালদা মুর্শিদাবাদে 8 লক্ষ আপত্তি ছিল, সেক্ষেত্রে সেটা সমাধান করে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে একেবারে গত সপ্তাহে বুধবারই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছিল যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল গঠন করা নিয়ে বুধবার বিকেলেই ভার্চুয়াল বৈঠক হলেও বৃহস্পতিবার সেটা কার্যকর করার কথা ছিল, কিন্তু তা হয়নি। এক্ষেত্রে ট্রাইব্যুনালের পক্ষে টিএস সিদ্ধারম, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তিনিও কিন্তু একটা মেসেজ করেন বা চিঠি লেখেন সিজিআইকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। সেক্ষেত্রে তিনি চিঠির প্রসঙ্গ আজ উল্লেখ করেন। সেক্ষেত্রে এসওপি তৈরি করার কথা বলা হয়েছে, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, এবং সেক্ষেত্রে এই এসওপি মেনেই কিন্তু কাজ করতে হবে। এবং এই জন্যই সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে রীতিমতো বারবার করে এই ট্রাইব্যুনালে এই যে যারা রীতিমতো 26 লক্ষ নাম যদি ধরে নিই যে বাদ দিয়েছে, তাদের একটা আবেদন করার সুযোগ বা তারা পুনরায় তাদের একটা আবেদন করার সুযোগ দেওয়া হোক, এবং সেই ট্রাইব্যুনালে সেই আবেদন যেন 15 এপ্রিলের মধ্যে সমাপ্ত করা হয়। এবং যদি সেটা না হয়, সেক্ষেত্রে কপিল সিব্বলের অনুরোধ ছিল যাতে একটা ইন্টারিম স্টে দিয়ে তাদের ভোটাধিকার গ্রহণ করার সুযোগ দেওয়া হোক। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জয়মাল্য বাগচি পরিষ্কার করে বলেন যে আপনাদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টা আমরা জানি, এবং এক্ষেত্রে আমরা এখনই কিছু করতে পারবো না। এবং একেবারে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দেন যে আপিল ট্রাইব্যুনাল তারাই ঠিক করবে যে কি হবে। এক্ষেত্রে আপিল ট্রাইব্যুনালের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, যেক্ষেত্রে 19টি আপিল ট্রাইব্যুনাল একই রকম প্রক্রিয়া অনুসরণ করবে। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি 3টি প্রাক্তন সিনিয়র বিচারপতিদের নিয়ে তিনি একটা কমিটি গঠন করবেন। সেই কমিটি করে দেবে একটা এসওপি, সেই এসওপি অনুযায়ী প্রত্যেকটা কাজটা হবে। এক্ষেত্রে রাজ্যের যে আবেদন ছিল যে তাড়াতাড়ি যদি কাজটা করা যায়, সেক্ষেত্রে ভোটাধিকার লঙ্ঘন হবে না। সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে, এবং কমিশনের তরফ থেকে একই বক্তব্য ছিল যে যদি এই 19 জন বিচারপতিকে দিয়ে 26 লক্ষ নাম 15 দিনের মধ্যে শেষ করতে বলা হয়, সেক্ষেত্রে একটা কেওয়াস হবে। সেই বিশৃঙ্খলাটা আমরা চাই না, সেই জন্য সেইটা কিন্তু এক্সটেন্ডেড পর্যায়ে পৌঁছতে পারে, সেটা 1 মাস কিংবা 2 মাসও হতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন হতো, তাহলে ডিলিটেড ভোটারদের ভবিষ্যৎ কি? এইখানে এই যে ডিলিটেড ভোটাররা যে ঝুলেই রইল তাদের ভাগ্য, সেটা কিন্তু একেবারে বলাই বাহুল্য। এবং একই জায়গায় দাঁড়িয়ে আজ একই দিনে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিল কার্যত এই ডিলিটেড ভোটার নিয়ে এবং একদিক থেকে মোথাবাড়ি কাণ্ড নিয়ে, তা যে একেবারে সুপ্রিম কোর্ট এই যে নির্দেশিকা, সেটা যে একেবারে রাজ্যের বিরোধী পর্যায়ে গেল বা রাজ্যের শাসক দলের জন্য একেবারে বিপদই হলো, সেটা কিন্তু বলাই বাহুল্য। তার কারণ রাজ্যের শাসক দল বা রাজ্যের তরফে কিন্তু বারবার করে এই ডিলিটেড ভোটারদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দেওয়ান থেকে শুরু করে কপিল সিব্বল, তারা একবার প্রত্যেকটা বিষয় একই কথা বলেছেন যে ট্রাইব্যুনালের এখন অব্দি কোনো হদিশই নেই, ট্রাইব্যুনাল যাতে ফর্ম করে তাড়াতাড়ি এই আবেদন যাতে শেষ করা যায়। সেক্ষেত্রে আবার বলছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন যে 19 জন বিচারপতিকে দিয়ে 15 দিনের মধ্যে 26 লক্ষ ট্রাইব্যুনালের এই আবেদন শেষ করাতে গেলে সেটা বিপদ। ইতিমধ্যে শ্যাম দেওয়ান জানিয়েছেন 7 লক্ষ আবেদন আমরা করেছি, সেটার কোনো হদিশই নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে 26 লক্ষর এই নাম যদি 15 দিনের মধ্যে 19 জন বিচারপতিকে ট্রাইব্যুনালে সমাপ্তি করতে হয়, তাহলে সেটা কেওয়াস হয়ে যাবে। সেক্ষেত্রে 13 তারিখ আগামী ডেট রয়েছে, সেক্ষেত্রে 13 তারিখে কোনো ভোটার লিস্ট ফ্রিজ নিয়ে কোনো নির্দেশিকা দেয় কিনা সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে এখনই ভোটার তালিকা ফ্রিজ হচ্ছে না, এবং অন্যদিক থেকে ভোটার তালিকায় নতুন নাম অ্যাড করা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, সেটা যে আলটিমেটলি কোন জায়গায় দাঁড়াবে, সেইটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন অন্তত ডিলিটেড ভোটার অথচ যোগ্য তাদের কাছে।
অন্য দিক থেকে এই এসআইআর এর কাণ্ডে রীতিমতো আমরা দেখেছি তৃণমূল, বিজেপি, সিপিআইএম প্রত্যেকের ক্ষেত্রে একই অভিযোগ যে এই ঘটনা পরিকল্পিত, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন এই গোটা ঘটনা আবেগতাড়িত নয়, পরিকল্পিত, এবং সেক্ষেত্রে এনআইএ তদন্তের নির্দেশ একেবারে তদন্তভার গ্রহণ করবে। সেক্ষেত্রে তদন্তভার গ্রহণ করে নতুন কোনো মামলা হবে কিনা, নতুন কোনো বড় মাথার বিরুদ্ধে অ্যাকশন হবে কিনা অন্তত নির্বাচনের আগে, সেইটা এই মুহূর্তে ভাবাচ্ছে অন্তত শাসক দলকে এবং তার পাশাপাশি আইএসএফ এবং মিমকেও। সব মিলিয়ে এই গোটা ঘটনায় কোন দিকে জল গড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনার।